এটা আব্বাস জবান দিয়েছে, নওশাদ দেয়নি। যদি ভাঙরের মানুষের ধিক্কার জানানো হয়, আমি গেলে আমাকে ধিক্কার জানাবেন, আমাকে বলবেন মিথ্যুক কাজ্জাব, আমাকে বলবেন। আপনার সামনে যদি দাঁড়াবার আমার কথা বলার অধিকার থাকে, আমি কথা বলে আপনাকে বুঝাবো। কত মায়ের দুধ খেয়েছে আমার সামনে বলো না দেখি। আরে আমি পারিনি, হ্যাঁ ঠিক আছে, ধরুন কোনো কারণে আমি সব কথা ছেড়ে দিচ্ছি যে আমাকে জায়গা খোঁজ করিনি, হান যদি কেউ তর্কের সাথে আসে, আমি করতে পারিনি। ও খারাপ সোহবতে গিয়ে এমন কিছু কিছু কথা বলে ফেলছে, এর থেকেও ভয়ানক কথা যে দিদি যদি বলে আমি জাহান আগুনে ঝাঁপ দিতে, ও যেমন ওই ওই বদমাইশ বলেছিল আমি জাহান নামে দাঁড়াতে বলে জাহান নামে দাঁড়াবো, ওই সোহবত। আর এই সোহবতে গিয়ে দেখুন এ বলছে আগুনে ঝাঁপ দিতে বলে আগুনে। ও যদি হেরে যায় তাহলে ওকেও দেখবেন রাজ্য সরকার পুষবে না। ওরা তো আতঙ্কে পড়ে গেছে। এক তো ভাঙর ফসকেছে, ভাঙরকে বাঁচা থেকে ক্যানিংও ফসকাচ্ছে। ভাঙরও তো চলে যাচ্ছে, এবছরও ভাঙর আইএসএফ পাবে ইনশাল্লাহ, কথা বুঝে আসছে, এবং ক্যানিংটাও চলে যাচ্ছে। তো এই যে একটা দিশে হারা হয়ে গেছে ওই এলাকাটায়, ওই জালিম স্বৈরাচারী সন্ত্রাস মুনাফেকটা ওই এলাকায় তো সন্ত্রাসী করে গুন্ডাগিরি করে মানুষকে লুটে ফুটে একটা গুন্ডা সাম্রাজ্য তৈরি করেছিল। যেই সাম্রাজ্যে রাজ্য সরকার যে বর্তমান ছিলেন, এখন তো এক্স হয়ে গেছে, তাকে পর্যন্ত বোম মেরেছে, কথা বুঝে আসছে, সে নিজে স্বীকার করেছে তার সম্বন্ধে। তাহলে এই যে এলাকাটা আজকে মানুষ স্বাধীন পাবার একটা মানে স্বাধীন দেশে পরাধীন হয়েছিল, স্বাধীন দেশে কিছু ব্যক্তিদের হাতে পরাধীন হয়েছিল, সেইখান থেকেও তারা আজকে আজাদ পাবার রাস্তায় যেভাবে উৎফুল্ল হয়ে বেরিয়ে আসছে, তারা বুঝতে পেরেছে যে এটা আমাদের জন্য মানে এই দুটো জায়গায় ফসকে যাচ্ছে। তাই তারা শেষবার চেষ্টা করছে, দোকান যদি খুলিস পুড়িয়ে দেবো দোকান, হ্যান করবো ত্যান করবো। কিন্তু আমি বলবো, না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, দেন উল্টে দেন, উল্টে দেন, না থাকবে পাওয়ার, না থাকবে জুলুম। উল্টে দিলেই তো সব শেষ, অত উল্টে দেন, পাওয়ার মানুষের হাতে, উল্টে দেন, মিটে যাবে। দেখুন একটা আলেম মানুষের কথা যেমন সোশ্যাল মিডিয়ায় বেশি কিছু বলতে যাবো, ব্যক্তি আক্রমণ করব না, এটা সাধারণ মানুষ আলেমদের সম্বন্ধে একটা খারাপ ধারণা আসবে। তবে উনি যে সোহবতে গেছে, ওই সোহবতের শিকার হয়ে উনি ইসলাম বিরোধী কাজে জড়িয়ে গেছে। যদি বলেন কেন, হাদিস পাকের মধ্যে আছে আল্লাহ রসুল বলেছে একটা সময় মানুষের আকৃতিকে শোর বাঁদরের মতো করে দেওয়া হবে। কারণ কি, তখন তারা নিত্য গান বাজনার মধ্যে জড়িয়ে যাবে। সেই নিত্য গান বাজনার মধ্যে ওনাকে জড়িয়ে দেওয়া হলো। কেন জড়িয়ে দেওয়া হলো? ইসলাম সমাজের কাছে ওনার যে গুরুত্বটা, সেই গুরুত্বটা শেষ করে দেয়। এটা রাজ্য সরকার প্ল্যান মাফিক করেছে। কিন্তু যতই বলি, ওনার এখন কাছে রাজ্য সরকার হচ্ছে মেন। রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বললে ওনার গায়ে লাগবে। অতএব উনি রাজ্য সরকারের এই খারাপ সোহবতে গিয়ে উনি নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। আমি মনে করি ওনার যারা ভালোবাসার মানুষ আছে, যদি ওনাকে পুনরায় ভালো জগতে ফিরিয়ে আনতে চান, আপনাদেরও উচিত হবে ওনার বিরুদ্ধে ভোট করে ওনাকে হারানো। কারণ উনি যখনই হেরে যাবে, আমি মিলিয়ে নেবেন, রাজ্য সরকার আর ওনাকে পাত্তা দেবে না, ছুঁড়ে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে। যেমন আমার বাড়ির কাউকে কাউকে একটা সময় ব্যবহার করেছিল, যখন দেখছে তার গুরুত্ব একটু আস্তে আস্তে কমছে মানুষের কাছে, তাকে ফেলে দিয়েছে, দিয়ে তার বিরুদ্ধে অন্য কাউকে লেলিয়ে দিচ্ছে। তো যখন উনি হেরে যাবে, ওনাকে আর গুরুত্ব দেবে না। কিন্তু তখন কি হবে, উনি নিজের যে জায়গা, সেই ভালো পবিত্র জায়গা, সেই জায়গাতে ফিরে আসবে, তওবা করবে, ইস্তেগফার করবে। আল্লাহ যেন ওনাকে হিদায়াত দেন, তওবা ইস্তেগফার করার সুযোগ দেন, উনি ফিরে আসবে। তাহলে দেখা যাবে ওনার ভালোবাসার মানুষদের মুখ উজ্জ্বল থাকবে এবং ওনারও ভবিষ্যৎটা ভালো হবে। আপনার ভাই ফুটবল শরীফের পিকচারটা তো কাসিম সিদ্দিকী, তিনি একেবারে আমডাঙ্গায় দাঁড়িয়েছেন। তিনি বলছেন আমডাঙ্গার উন্নয়নের জন্য আমার মা মমতা ব্যানার্জিকে আমি যেভাবে করে রিকোয়েস্ট করে আমি আমডাঙ্গায় কাজ আনবো, এবং মা হয়ে সন্তানকে কি কাজ দেবেন না, কি বলবেন? দুঃখজনক, এটা আমাদের জন্য মাথায় হ্যাট হয়ে যাচ্ছে। একটা নবী বংশের আওলাদে, পীর খানদানের ছেলে হয়ে তিনার আব্বাজান বহু সম্মানীয় ব্যক্তি এবং অনেক ভালো সিলসিলার জন্যে, মানুষের জন্য প্রচুর কাজ করেছে। এবং তিনার আম্মা একজন সৈয়দ জাদি নবী বংশের বেটি ছিলেন এবং খুব ভালোবাসতেন আমাকে। তা কিন্তু দুঃখের বিষয় বললাম, সোহবত খারাপ, খারাপ সোহবতে যখনই গেছে তখন তারা খারাপ হয়ে যাবে। এজন্যই তো ইসলাম বলেছে খারাপ সোহবতে যেও না। তা ও খারাপ সোহবতে গিয়ে এমন কিছু কিছু কথা বলে ফেলছে, এর থেকেও ভয়ানক কথা যে দিদি যদি বলে আমি জাহান আগুনে ঝাঁপ দিতে, ও যেমন ওই ওই বদমাইশ বলেছিল আমি জাহান নামে দাঁড়াতে বলে জাহান নামে দাঁড়াবো, ওই সোহবত। আর এই সোহবতে গিয়ে দেখুন এ বলছে আগুনে ঝাঁপ দিতে বলে আগুনে, অথচ আগুনে ঝাঁপ দেওয়ার কথাটা বলা এটা সম্পূর্ণ হারাম কথা।
ইসলাম বিরোধী কথা। অতএব ও যা করছে, আমি ওই একটাই কথা বলবো, আগে যেটা বললাম, যারা দাদা হুজুরকে ভালোবাসেন, দাদা হুজুরের মান মর্যাদা ইজ্জত অনেক সময় আমাদের সঙ্গেও তো জড়িয়ে থাকে। আমি ভুল করলে একটা হয়তো তাদের দাদা হুজুরের দোষ নয়, কিন্তু লোক আঙুল তুলবে। তো সেই জায়গায় ও যদি হেরে যায়, তাহলে ওকেও দেখবেন রাজ্য সরকার পুষবে না। এমনি তো সরকার কি হবে সেটা আমি জানি না, এবারে তো মানে 30 সংখ্যক হবার একটা চান্স আসছে। সেই জায়গায় আইএসএফ এবং বাম এই যে জোট হচ্ছে, এর দিকে মানুষের একটা চাহিদা কিন্তু এবারে, প্রথমবার হয়তো এত গুরুত্ব দেয়নি, এবারে কিন্তু একটু চাহিদা বাড়ছে। তো সেই জায়গাতে যাই হোক, তাহলে কি হবে দেখবেন, ওরকে মানুষ ফেলে দেবে, মানে ওকে যারা নিয়ে আজকে কাজ হাসিল করছে ফেলে দেবে, গুরুত্ব দেবে না। তাহলে কি হবে, ও আবার সেই পুনরায় আমাদের জায়গায় ফিরে আসবে। তওবাতিল্লাহ করার সুযোগ আল্লাহ দিক, আমি দোয়া করি আল্লাহ হেদায়েত করুন যত ভাই হয়। কিন্তু খারাপ সোহবতে গিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে গেছে, আল্লাহ তাকে হেদায়েত করুক, এইটুকু বলতে পারি। তবে ওয়াকাফের দুশ্মন যে, আমি জানি না তার সাথ দিয়ে ভবিষ্যৎটা কি হবে। দেন আমরা দেখছি একেবারে আপনারই কথা 2021 সালে আপনি বলেছিলেন হসপিটাল করবে, এই নিয়ে ভাঙড়ের সমস্ত জায়গায় একই ভাষণ হচ্ছে যে আব্বাস সিদ্দিকী মিথ্যা কথা বলেছেন এবং হসপিটাল এখনো কোথায়, এই নিয়ে কি বলবেন? ধরুন একটা মানুষ বলেছিল যে আমার ভাই, আমি এই কথাই বলেছিলাম, ভোজের হাটের মাঠে দাঁড়িয়ে বলেছিলাম, আমার ভাই নওশাদ জিতুক চাই না জিতুক, আমি আব্বাস কথা দিচ্ছি ভাঙড়ে একটা হসপিটাল করব। আমি স্বীকার করছি, বলেছি আমি করতে পারিনি। এবার আমি ইচ্ছা করে করতে পারিনি, না নাচারে করতে পারিনি, অর্থের অভাবে করতে পারিনি, না জায়গা দেয়নি। সেটার জায়গার ব্যাপারটা রাহিনুর আর মিন্টু শিকারীকে জিজ্ঞেস করলে পেয়ে যাবে, কারণ এই দুটো ছেলে কিন্তু আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের দুটো ব্লকের দায়িত্বে ছিল। এখন মিন্টু শিকারী আহলে সুন্নাত এখনো আছে, কিন্তু রায়নের আইএসএফে চলে গেছে। গেলেও বা আইএসএফে যাওয়া তো আর ভুল করে না, সেটা আমারই ভাই এখনো আছে। এই দুজনের মাধ্যমে আমি জায়গা খুঁজি কি খুঁজিনি, কি হয়েছে না হয়েছে, জায়গা পেয়েছি দিতে চাইনি, কি হয়েছে হুমকি পেয়েছে, যাই বলি সেই টিএমসি যারা করে তারা বলবো নাটক করছে, হ্যান করছে ত্যান করছে। আমি আদৌ দিল থেকে করতে চাইনি, না ভোট লিবার জন্য মিথ্যা কথা বলেছিলাম, এটা আমার অন্তরের খবর, আমার আল্লাহ জানে। যদি আমি এটা ভুল করে থাকি, বিচার অবশ্যই আল্লাহ করবে। কিন্তু আমি যদি ভোট লিবার জন্য করতাম, তাহলে বলতাম আমার ভাই যদি যেতে আমি হসপিটাল করতে, এটা বলতাম। আমি বলেছিলাম জিতুক চাই না জিতুক, কেন ভাঙড়বাসীকে আমরা ভালোবাসি। তো সেই জায়গায় আমরা অনেক চেষ্টা করেছি ভাই, জায়গা পাইনি। এবারে সোশ্যাল মিডিয়ায় অনেকে কমেন্টে বলবে আমি জায়গা দেবো, ভাই কমেন্টে কাকে খুঁজতে যাব? আমার 9830825982 এই নম্বরে যোগাযোগ করুন, টিম পাঠাবো, জায়গা দেখবো, যদি ভালো হয় আমি এক্ষুনি আপনাকে চেক দিচ্ছি, আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে চেক দিচ্ছি, আমার যা টাকা সেই টাকা থেকে আমি এক্ষুনি চেক আপনাকে বাইনামা করে দেবো। আসুন। অনেক অমুসলিম ভাইয়েরাও জায়গা দেবে বলে ঠিক করেছিল, কিন্তু পরবর্তী দুদিন পরে আবার ওই ওদের ঘরেই ওরা যেটা রিপোর্ট দিয়েছে আমাকে, যে ভাই ও বলছে চাপ আসছে, সব দখল হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, জায়গা দিতে পারছে না। এটাই তো টিএমসির পলিসি, যে কাজ হসপিটালটা করতে দেবো না, শেষ সময় গিয়ে হসপিটাল ইস্যুটাই তুলবো, যে কোথায় গেল হসপিটাল, 5 বছর হয়ে গেল হসপিটাল কই। আই দেখো আব্বাস সিদ্দিকী মিথ্যা বলছে, পঞ্চায়েত ভোটে যখন সদস্য 2, 4, 5টা আমাদের হয়েছে, একটা কাজ করতে দিচ্ছে কেন যায়নি? সামনে পঞ্চায়েতে গিয়ে বুঝাবে তোর সদস্য জিতে কি লাভ হলো, 5 বছর কি করেছে বল। আরে করতে দিলেই তো বলতে পারবে না। হসপিটাল যদি আজকে আমি করে ফেলতাম তাহলে এই প্রশ্নটা উঠতো, এই জন্য করতে দেয়নি। কিন্তু আমার বক্তব্য, 15 বছর যে সরকারটা ক্ষমতা আছে মমতা ব্যানার্জি, তারপরে দিন ওই ভোজেরহাট এসে বলেছিল আমারও একটা শখ, তাহলে আমার কথা শুনে বলেছিলেন নাকি? আমারও একটা শখ, ভাঙড়ে হসপিটাল করব। এই জায়গা কিনা হয়েছিল রে, এই 3বার টেন্ডার হয়েছিল রে, এই কি সমস্যা হয়েছে রে, তা তিনি 5 বছরে আর একবার টেন্ডার করতে পারলো না? তিনার হাতে দেশ, তিনার এই রাজ্য, তিনার হাতে পুলিশ, তিনার হাতে গুন্ডা, তিনার হাতে সব কিছু, তিনি করতে পারলেন না কেন? এই প্রশ্নটা কেউ তুলছে? তিনি বলেছিলেন হিমঘর করে দেবো, করে দিচ্ছে। ভাঙড়ের সবজি এলাকা, ভাঙড়ে আরো কত কি দেবে বলেছে, করেছে। 10,000 মাদ্রাসা করেছে, এ সায়ারকে রুকেছে, ওয়াকাব আমার বিষয় নয়, করেছে। শুধু আব্বাস সিদ্দিকীকে গুঁজা মেরে নওশাদকে হারাও, এটা আব্বাস জবান দিয়েছে, নওশাদ দেয়নি। যদি ভাঙড়ের মানুষের ধিক্কার জানানো হয়, আমি গেলে আমাকে ধিক্কার জানাবেন, আমাকে বলবেন মিথ্যুক কাজ্জাব, আমাকে বলবেন। আপনার সামনে যদি দাঁড়াবার আমার কথা বলার অধিকার থাকে, আমি কথা বলে আপনাকে বুঝাবো। কত মায়ের দুধ খেয়েছে আমার সামনে বলো না দেখি। আরে আমি পারিনি, হ্যাঁ ঠিক আছে, ধরুন কোনো কারণে আমি সব কথা ছেড়ে দিচ্ছি, যে আমাকে জায়গা খোঁজ করিনি, হ্যাঁ, যদি কেউ তর্কের সাথে আসে, আমি করতে পারিনি। ভাঙড়ের মানুষ দাঁড়িয়ে বলুক যে আপনি কথা দিয়েছিলেন করলেন না কেন, যাবো তো আমি প্রকাশ্য বলছি, যদি কারো প্রশ্ন থাকে আমি যাব,
আমি যখন যাব দাঁড়িয়ে প্রোগ্রামে বলবেন আপনি হসপিটালটা করলেন না কেন, আমি উত্তর দেবো। আপনি কি একবারে আপনার ভাই নওশাদের জন্য কি ভোট প্রচারে যাচ্ছেন? আমি কথা হচ্ছে আমার প্রোগ্রাম 1 বছর আগে থেকে হয়ে থাকে, আমি যে প্রোগ্রাম করি সেই প্রোগ্রাম 1 বছর আগে থেকে হয়ে থাকে। তো সেই সব প্রোগ্রামগুলো এখন যাকেই বলছি সেই বলছে না ভাইজান কাটবেন না, আমার এলাকায় আসুন, আমার এলাকায় আসুন। এই চাপের মধ্যে আছি। তবে কয়েকটা প্রোগ্রাম ভাঙড়েতেও আমার আছে, আগে থেকে সেটিং হয়ে আছে, সেইগুলোতে যাব। বেশি এক্সট্রা করে যাওয়া মনে হচ্ছে সম্ভব হয়ে উঠছে না, কেন সময় পাচ্ছি না। ক্যানিং বিধানসভায় কি আপনি যাবেন প্রচারে? এইটা একটা বিষয় রয়েছে। শাহাবুদ্দিন সিরাজি যে আমার ভাই রয়েছে, সে আমাকে খুব আগে থেকে, খুব ভালো ছেলে, সে যোগাযোগ আছে। সে বলছে কমসে আমার মুখের দিকে যে একটু কিছু ব্যবস্থা করে দেন। ওটালি আমি বলেছি একটু ভেবে দেখবো। 2021 সালে আপনি রাজনৈতিক মঞ্চে গিয়ে প্রচার করেছেন, এবারে কি অ্যাকচুয়ালি রাজনীতিটা করার আমার প্রয়োজন আছে মানুষের জন্য, দেশের জন্য, পিছিয়ে পড়া মানুষকে সংবিধান অধিকার দেওয়ার জন্য। তার জন্য একটা মুক্ত দরকার। তাই আমি দলটা করে, তখন তো নওশাদকে কেউ চিনত না, আমি মুখটা হয়ে প্রথম প্রচার করে মানুষকে জানিয়ে দিলাম যে রাজনীতি দরকার। বিরোধী যত শক্তি হবে, যেই শাসকে থাকুক সে কাজ করবে, যেই ক্ষমতায় থাকুক। বিরোধী যদি শক্তিশালী থাকে, বলা হয় না ঘাড় ধরে কাজ করাবো, ভাষাটা আমি খারাপ নেবেন না, কেন যে পদে থাকে তার সম্মান আছে। এই বিরোধীটা হচ্ছে ঘাড় ধরে কাজ করানোর ব্যাপার, কথা বুঝে আসছে। এই জন্য বিরোধী একটা শক্তি থাকা দরকার। তা আজকে নওশাদ যে জায়গায় পৌঁছে গেছে, তার টিম যে জায়গায় পৌঁছে গেছে, আমার মনে হচ্ছে না সেখানে আব্বাস সিদ্দিকীকে নতুন করে দরকার আছে। শেষ প্রশ্ন করবো যে আমরা দেখেছিলাম ৭৭-এর বলুন সমস্ত বিধায়কদের 5 বছর পর হলফনামা যখন জমা হয়, যেমন তোমার নমিশন ফাইল যখন জমা হয়, তখন কিন্তু একেবারে তাদের কত ইনকাম কত কি একেবারে দেখা যায়। এখানে আমরা দেখলাম নওশাদ সিদ্দিকী জমা দিলে হলফনামা, সেখানে দেখলাম আরো কমে এসছে, অর্থ যা ছিল তার সাথে কমে এসছে। কি বলবি? দেখুন, এটা খানদানি একটা ব্যাপার। কেন আমরা গাঁটের পয়সাও দিয়ে মানুষকে উপকার করি। তো ও তো বলেছিল তো যে আমাকে যদি পুরো টাকা নাও দেয়, আমি আমার পয়সা থেকে নিয়ে এসে আমি ভাঙড়ের মানুষের জন্য কাজ করব, সমাজের জন্য কাজ করব। তা সেই জন্য ও খরচ করেছে। তা সেইটা ভালো জিনিস। এটা ওর জন্যে মানুষের দোয়া, মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা আরও বেশি পাবে। আরো বিরোধীরা বলছে যে 5 বছর কি কাজ করেছে, এখানে দেখলাম যে হলফনামা একেবারে যা অর্থ ছিল তার ছাড়াও কমে এসছে। বিরোধীদের কাজ ভাই বিরোধী করা, এটা নিয়ম সিস্টেম, বিরোধীরা বলবে। কিন্তু কথা হচ্ছে নওশাদ একটা এমএলএ, প্রথম জানতে হবে একটা এমএলএর ক্ষমতা কি, একটা এমএলএর কাজ কি। এমএলএর কাজ হচ্ছে তার যে বিধানসভা, সেই বিধানসভার চাওয়া পাওয়ার কথা বিধানসভাতে যে বলবে যে আমার বিধানসভায় এই লাগবে, এই লাগবে, এই লাগবে, এই লাগবে, সেটা নোট হবে। সেটা যে ক্ষমতায় শাসক থাকে তার করা কাজ, এমএলএর কাজ নয়। খুব ভালো করে বুঝতে হবে। এটাই সাধারণ মানুষ। সবচেয়ে বড় কথা, মুসলমানরা রাজনীতিতে সচেতন নয়। যদি রাজনীতিতে সচেতন হতো, একদিন মুসলমানরা চেয়ারের একটা পায়া হয়ে যেত। আজকের এই চেয়ারের একটা পায়া আমরা হতাম, 21 এসআর হতো। আমরাই তো মমতাকে বলতাম যে সব বাদ দাও, তুমি অফিস দেবে না দিলে কিন্তু তোমার সঙ্গে জোট ছেড়ে দেবো, পা খুলে নেবো, তুমি সরকার পড়ে যাবে। এইটা সচেতন নয় মুসলমান, খুব সমস্যা এই জায়গায়। তা সেই জায়গাতে এমএলএর নিজের ব্যক্তিগত টাকা কত, যেটা 50 লাখ ছিল শুনলাম, সেটা নওশাদ বলাতে 10 লাখ বেড়েছে, 60 লাখ হয়েছে। তা 5 বছরে 5 6 30, 3 কোটি টাকা। না 60 লাখ ছিল, 70 হয়েছে, সরি এরকম কিছু একটা হবে। 3.5 কোটি টাকা, হ্যাঁ 70 হয়েছে, 3.5 কোটি টাকা। সে 3.5 কোটি টাকা হচ্ছে এমএলএকে দিয়েছে, তোমার বিধানসভায় তুমি নিজে হাতে কাজ করো। তাও সেটা টাকা দেবে না, বিডিওর কাছে আসবে, বিডিওকে দিয়ে করানো হবে। সেই কাজটাও নওশাদের আটকে দিয়েছে। অনেক শেষের দিকে একেবারে চাপ টাপ দিয়ে মনে হচ্ছে কিছু করেছে, বাকিটা হয়তো ও গাঁট থেকে করেছে, সেটা ও ডিটেলস আরও বলতে পারবে। কেন ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, কথা বুঝে আসছে। তাহলে সেই জায়গায় যারা বিরোধী তারা এগুলো বলবে যাতে করে মানুষ নওশাদের থেকে সরে যায়। তবে এতটুকু জানি, নওশাদ পুরো শুধু ভাঙড়ের এমএলএ নয়, পুরো বাংলার এমএলএ। বাংলার মানুষ ওই একটা এমএলএকে সবাই কাছে চেয়েছে, আর সবার পাশে যত সামান্য দাঁড়িয়েছে, সবাই দোয়া করছে। তা আমি চাই ওই যে কী বলে ভাঙড়ের পাশেই, না ওই দিকটা ভারোয়ার পাশে মিনাখার যে ছেলেটা, কি নাম যেন ভাইটার, হ্যাঁ রেফারি কাজ করেছে প্রদীপ, এইরকম যারা ছেলে, পিয়ারুলের মতো ছেলে, মুসার মতো ছেলে, এইসব যে জন তরুণ ছেলে আরও যারা আছে, আমাদের দেগঙ্গা থেকে শুরু, বিশ্বজিৎ মাইদা, আমটা থেকে শুরু করে, তারপর এরা যদি একটা জোর, যদি একটা 15-20টা এমএলএ যদি হয়, তাহলে আশা রাখা যাচ্ছে বাংলা যে সরকারই হোক
একটা চাপে পড়ে এই ঘাড় ধরিয়ে করিয়ে এলে আরো অনেক কাজ হবে। নাই বলুন তো, ভাঙরে শুনছি নাকি 100 কোটি টাকার কাজ হয়েছে, শাসক বলছে। ওই তার আগে 10 বছর তো 1 কোটি টাকারও কাজ করে না কেন? তাহলে এই যে চাপে করে লিয়া, বিধানসভার ভেতরে যে চিৎকার দিয়ে আমার ভাঙর এটা লাগবে, এই যে চাপ, এই চাপেতেই তো কাজটা হয়। এটা বিরোধী থাকা দরকার।